মায়াবীর ডাকে রমা অন্ধের মতো চোখ বন্ধ করে হাঁটতে থাকলো। সে বেশ খানিকটা পথ হেঁটে একটা বাগানের মধ্যে প্রবেশ করলো এবং সেখানে একটা বড় গাছের সামনে এসে দাঁড়ালো। তুমি এসেছো? এসো, আমার সাথে এসো, দুজনে আজ একসাথে যাই। এসো, আমার সাথে এসো, আজ থেকে আর কোনো বাধা থাকবে না, কেবল তুমি আর আমি। এসো, এদিকে এসো, সময় এসে গেছে আমাদের এক হবার। এসো। এইভাবে সেই নিশুতি রাতে সেই মায়াবী ভূত তাকে ডেকে নিয়ে চলেছে এক অজানা জায়গায়। সেই রাতে আমার কেন জানি না ঘুম আসছিল না, তাই জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম বাইরের নিস্তব্ধতা উপভোগ করব বলে। এমন সময়ে আমার চোখ পড়ল রমার দিকে। এই রাতে সে একা হেঁটে চলেছে, নির্জন রাস্তা, আশেপাশে কেউ নেই। তারপরে আমার হঠাৎ মনে পড়লো, আরে ও যেদিকে যাচ্ছে ওদিকে তো রেল স্টেশন, আর এখন তো রাত 12টা বাজে। তাহলে রমা যাচ্ছে কোথায়? ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকলো না। আমি আর কিছু না ভেবে বেরিয়ে পড়লাম তার পিছু নেওয়ার জন্য। এসো, এগিয়ে এসো, এদিকে এসো। হ্যাঁ, ওখানেই দাঁড়াও, ঠিক ওখানে। আর একটু পরেই আমরা মিলে মিশে এক হয়ে যাব। এত বছরের অপেক্ষার অবসান ঘটবে। কি আনন্দ হচ্ছে আজ! হা 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 হা। ওই তো, ওই তো এসে গেছে আমাদের বিমানটা। রেল যত তার দিকে এগিয়ে আসছে, সেই পিশাচি অভ্যাসে যেন তত বেশি তীব্র হচ্ছে। একটু পরেই দেখলাম রেলটা ক্রমশ কাছে, আরো কাছে, আরো কাছে। আমার জীবন বাঁচানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রতন, তুই আমাকে দেখলি কি করে? আরে আমি তো কাল রাতে ভাগ্যিস তুই দেখে ফেলেছিলিস, না তো যে কি হতো তা কে জানে। আরে ছাড়, কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শেষ পর্যন্ত তুই সুসাইড করতে। আরে না রে ভাই, আমি তখন যেন আমাতে ছিলাম না। আমাকে যেন অন্য কেউ বাধ্য করছিল এই সব করতে। অন্য কেউ মানে কি বলতে যাচ্ছিস তুই? সে অনেক ঘটনা, তার মধ্যে থেকে আমি নিজেকে কিছুতেই বার করতে পারছি না। আরে কি হয়েছে সেটা তো তুই বলবি, তবে তো আমি দেখবো যে কি করা যায়। তুই শুনবি? তাহলে শোন। ঘটনাটা আমার সাথে ঘটে চলেছে এই বেশ কয়েক মাস ধরে। সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে রাত হয়। আমি একাই ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। এই রে, আজ অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে হবে। শুনছেন? কি হলো? কেউ মনে হলো আমাকে যেন ডাকলো, কিন্তু এত রাতে এই নির্জন এলাকায় কে বা? আপনাকেই বলছি, শুনুন না একটু। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। বলুন, কি করতে পারি? আমি রাস্তা হারিয়েছি, এখানে নতুন। আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন? কেবল আজ রাতটুকু, কাল সকালেই চলে যাব। কিন্তু আপনি তো এই আশপাশে কোনো হোটেল পাবেন না, আর কোনো বাড়িও নেই এই আশেপাশে। মিনিট 5 দূরে শুধুমাত্র আমার ভাঙা কুঠির ছাড়া। আপনি তো শহর থেকে অনেক দূরে চলে এসেছেন। এখন যে কি করি? একটু দেখুন না, না হলে একা মহিলা এখানে কি করব? কোনো গাড়িও পাচ্ছি না যে ফিরে যাব। না, তাও তো পাবেন না। আপনি বরং এক কাজ করুন, আমার সাথে আমার বাড়ি চলুন। আজ রাতটা ওখানেই কাটিয়ে দেবেন, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপনি সত্যি বলছেন? আমাকে থাকতে দেবেন? নিশ্চয়ই, যদি আপনার কোনো সমস্যা না থাকে। তবে আমি কিন্তু ওখানে একাই থাকি। তাহলে তো আরো ভালো। হ্যাঁ, কিছু বললেন? না না, চলুন, আমার কোনো সমস্যা নেই।
আচ্ছা, আপনার নামটা কি? ও হ্যাঁ, আমি রমাকান্ত কামার। আপনার নাম? আমি সুন্দরী। তা তো দেখেই বোঝা যাচ্ছে, সত্যি কি সুন্দর দেখতে। কি হলো, কিছু বলছেন না যে? খুব সুন্দর। কি? হ্যাঁ, না মানে আপনার নামটা খুব সুন্দর। শুধু নামটা? আর আমি? না মানে আপনিও খুব সুন্দর। তাই? তুমিও খুব ভালো। এই রে, তুমি বলে ফেললাম। ও ঠিক আছে, আমিও তাহলে আপনাকে তুমি বলছি, কেমন? আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তুই তাকে ঘরে নিয়ে চলে এলি? কি আর করবো বল, অত রাতে একটা নিরীহ মেয়ে বিপদে পড়েছে। তারপর কি হলো? তারপর আর কি, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কিন্তু তোর ঘরে তো একটাই তক্তপোষ, তার মানে তোরা দুজনে একই? হ্যাঁ, জানি না কি করে সব হয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙলো, কি হলো, সুন্দরী কোথায় গেল? তারপর অনেক খুঁজলাম তাকে, কিন্তু কোথাও আর তাকে পেলাম না। দেখলাম পাশে পড়ে আছে একটা চিঠি, তাতে লেখা, প্রিয়তম, আমার প্রতীক্ষার অবসান হলো। খুব শিগগিরই দেখা হবে, তখন চিরজীবনের মতো দুজনে এক হয়ে যাবে। ইতি, সুন্দরী। তারপরে আর কি, বাকি তুই তো সবই জানিস। তার মানে সুন্দরী ভূত? হ্যাঁ, ওটা ভূত। আরে রামু কাকা, তুমি? হ্যাঁ, আমি তোমাদের সব কথা এখানে দাঁড়িয়ে শুনেছি। ওই সুন্দরী বলে মেয়েটা, ওর একটা ইতিহাস আছে। তাই নাকি? তা কিরকম? সে কয়েকশো বছর আগের কথা, আমার বাবার কাছে থেকে শোনা গল্প। ওই সুন্দরী নামের মেয়েটা ছিল এই গাঁয়ের সবচেয়ে সুন্দরী। অনেকে ছেলে তার পেছনে পাগলও ছিল, কিন্তু এ ছিল একটা গরিব চাষি ছেলের পেছনে পাগল। সুন্দরীর বাবা ছিল তখন এক বড় ব্যবসায়ী, টাকার কোনো অভাব ছিল না। তাই তার বাবা তাদের সম্পর্ক মেনে নিল না, অন্য জায়গায় সুন্দরীর বিয়ের ঠিক করে। তার সেই চাষির ছেলেটাকে চিঠি লিখে পরের দিনই জানিয়ে দেয় তার বিয়ের কথা। সে আরো জানায় পূর্ণিমার রাতে তাকে এই বাগানে আসতে বলে, দুজনে পালিয়ে যাবে বলে ঠিক করেছিল। সুন্দরী সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু ছেলেটা আসে না। সে ভেঙে পড়ে, বাড়িতেও ফিরে আসতে পারবে না, কারণ সে জানে সে বাড়ির লোকের মান সম্মান সব মাটিতে মিশিয়ে পালিয়ে গিয়েছে, আর এখন তারা হাত ধরার মতো কেউ আর রইল না। তাই সে ওই রাতেই রেলে কাটা হয়ে মারা যায়। বাবা মা খবর পেয়ে তার সেই ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে সৎকার করেছিল। আর সেই চাষির ছেলে, তাকে সেই রাতের পর থেকে আর কখনো দেখা যায়নি। আহারে, কি নির্মম অসম্পূর্ণ প্রেম কাহিনী। তাই বলে হয় সে তার প্রেমের খপ্পরে পড়ে এইসব করে বেড়াচ্ছে। সে তো সব বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমি কেন? ওই রাস্তা দিয়ে রাত ভিতে তো অনেক লোক যাতায়াত করে, তাহলে আমি কেন? তারও একটা বিশেষ কারণ আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। কি হলো বলতো? কি জানি বাপু, কি সব বলছে আবোল তাবোল। এই নাও দেখো। রামু কাকা এসে আমাদের হাতে হ্যান্ডবিল ধরনের একটা বেশ কিছু পুরানো কাগজ ধরিয়ে দেয়। সেই কাগজটা দেখেই আমাদের চোখ কপালে উঠে গেল। দিনের বেলাও আমরা ঠক ঠক করে কাঁপতে থাকলাম। আর রমা বলল, এ তো আমার ছবি। হ্যাঁ, সেই চাষির ছেলেটা অবিকল তোমার মতোই দেখতে ছিল। তুমি এটা কোথায় পেলে কাকা? আমি সেই চাষির ছেলেটাদেরই বংশধর। উনি ছিলেন আমাদের পূর্বপুরুষ। আমাদের বংশের মধ্যেই উনি ছিলেন সবচেয়ে লেখাপড়া জানা ব্যক্তি। তাই আমাদের বংশ পরম্পরায় তার সেই অসম্পূর্ণ প্রেম কাহিনীর গল্প আমাদের শোনানো হয়, এবং এই ছবিটাও সকলকে দেওয়া হয়, যাতে ওনার অন্তর্ধানের রহস্য যদি উন্মোচন হয়। তার মানে তুমি কি বলতে যাচ্ছ, আমাদের রমাকান্ত তোমাদের সেই পূর্বপুরুষ, এবার এর পুনর্জন্ম হয়েছে? হতেও পারে বাবু।